আদিত্য আর শারিকা এসেছে চক্রবর্তী বাড়িতে। এসেই মানিকের সঙ্গে দেখা করবে বলে দাদা বৌদির ঘরে চলে গেছে ওরা। সোনালি তখন ঘরেই ছিল। আদিত্য আর শারিকাকে আসতে দেখে মাথায় ঘোমটা টেনে দাঁড়ায়। সারা ঠাকুরজামে তোমরা এই সময় এসো, ভিতরে এসো। শারিকা আর আদিত্য ঘরে ঢুকলো। আদিত্য সোজা গিয়ে মানিকের হাত দুটো ধরল। আমি রূপাকে আমার ভাইয়ের জন্য ভিক্ষা চাইতে এসেছি দাদা, ওরা দুজনে ভালো নেই। মানিক অনেকটা অবাক হলো, কারণ কালই তো যা কথা হওয়ার হয়ে গেছে। কাল তো রূপা বলল, সবটা মেনে নিয়েছে। না দাদা, রূপা ভালো নেই। আজ সিলেকোঠার ঘরে আমি না চাইতেও সাহিত্যের হাহাকার দেখেছি। আমি জানি ফোনের ওপর প্রান্তে রূপা ছিল। আপনি দয়া করে ওদের বিয়েতে মত দিন। মানিক হাতটা সরিয়ে নিল, করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। মেয়ের কষ্ট দেখব এমন বাবা আমি নই আদিত্য, কিন্তু ওই যে সম্পর্ক, সাহিত্যর সাথে রূপার বিয়ে হলে তোমার সঙ্গে আমার ছোট বৌমার সাথে আমার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? সেক্ষেত্রে নিজের বোন যে সাহিত্যের খুড়শাশুড়ি হয়ে যাবে, আর তুমি আমার ভাইয়ের পিসশ্বশুর। আদিত্য সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঘরের দরজাটা ভিতর থেকে লক করে এসে আবার দাঁড়ালো মানিকের সামনে। 20 বছর যে সত্যটা শুধুমাত্র নিজের মধ্যে সেফে রেখেছি, সেটা আজ আপনাদের বলবো। শুধু দেখবেন আমার ভাই বোন যেন এই বিষয়ে না জানতে পারে। শারিকা সহ সবাই অবাক হলো আদিত্যর কথায়। কিসের সত্য আদিত্য? আমাদের 3 ভাই বোনের একে অপরের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। আমাদের 3 জনের মা বাবাই আলাদা। আদিত্য চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। সোনালি আদিত্যর কাছে আসলো। এসবে তুমি কি বলছো? আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমার বাবা আর অহনার বাবা 2 বন্ধু ছিলেন। সেই বছর আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছিলাম। আমি, আমার বোন অদিতি, অহনা আর ওর দাদা অহনটির সাথে ছিল আমাদের বাবা মায়েরা। কিন্তু হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে, মুখোমুখি ধাক্কা। 2টো গাড়ি খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর অহনা। মা বাবা কাকু কাকিমা চিহ্ন পর্যন্ত পাইনি সেদিন। আমার ছোট বোন অদিতি আর অহনশিকেও খুঁজে পায়নি আর, তবে পেয়েছিলাম সাহিত্যকে। আমাদের গাড়ির সাথে যে গাড়ি ধাক্কা লাগে সেই গাড়িতেই হয়তো ছিল। গুরুতর আহত হয়ে আমরা হসপিটালে ভর্তি হই। সাহিত্যের জ্ঞান ফিরতে জানতে পারি ওর কিছুই মনে নেই, নিজের নাম পর্যন্ত বলতে পারছে না। সেই থেকে 12 বছরের সাহিত্য আর 5 বছরের রহনার একমাত্র আশ্রয় হয়ে উঠি আমি। যেহেতু আমি বড় ছিলাম, তাই ওদের দুজনকে সাথে করে নিয়ে আসি এই ঝাড়গ্রামে। তখন থেকেই শুরু হয় আমার লড়াই। ওরা কেউ জানে না যে ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, জানতে দেইনি কোনো দিনও। কিন্তু আজ প্রসঙ্গটা যখন আমার ভাইয়ের ভালো থাকার, তখন এই সত্যটা বলতে আমি বাধ্য হলাম। এই সম্পর্ক যদি আমার ভাইয়ের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। সবাই এতক্ষণ মন দিয়ে শুনছিল। আদিত্যর হাতটা ধরল শারিকা, ওকে ভরসা দেওয়ার জন্য। মানিক চেয়ারে বসে পড়ল মাথায় হাত দিয়ে। ছোট বৌমার পরিবারের কেউ খোঁজ করেনি ওর? অহনার বাবা মা আর দাদা ছাড়া কেউ ছিল না। অহনার মা একমাত্র মেয়ে আর ওর বাবা একমাত্র ছেলে হওয়ার ওর মামা পিসি কেউ ছিল না। দিদা ছিলেন, কিন্তু বয়স হয়েছিল ওনার। 5 বছরে অহনাকে উনি সামলাতে পারতেন না। তোমাকে যত দেখছি আমি অবাক হচ্ছি আদিত্য। একটা মানুষ এতটা নিঃস্বার্থ হয় কি করে? আদিত্য মানিকের সামনে হাঁটু মুড়ে বসল, হাত জোর করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, সাহিত্য বিয়ে করে রূপাকে নিয়ে লন্ডন চলে যাবে। একই বাড়িতে থেকে পিসি ভাইজিকে সম্পর্কের ভেড়াজালে বাঁধব না আমি। শুধু আপনি এই বিয়েতে মত দিন দাদা। আদিত্যর হাতের উপর হাত রাখলো মানিক। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তবে শর্তে একটাই, দুমদাম করে বিয়েটা দেব না আমরা, সাধারণভাবেই হবে সবটা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 2 দিন অতিবাহিত। আজ রতন সেনালকে কোর্টে তোলা হবে। সারিকা, অভি, অহনা, রূপা আর সাহিত্য এসেছে। আদিত্য এই কেসটা লড়বে, তবে ওরা নিশ্চিত যে রতন সেনালের জেল হবে। আদিত্য আর মানিক নিজে দাঁড়িয়ে থেকে রূপা আর সাহিত্যকে জানিয়েছে ওদের বিয়ের কথাটা। প্রথমে ওরা দুজন ভীষণ অবাক হলেও তারপর দুজনের মুখে হাসি ফুটে উঠেছিল। সাহিত্য রূপার পাশেই বসেছে। আদিত্য চেয়ারে বসে আছে। সারিকা গেল আদিত্যর কাছে। সব ঠিকঠাক আছে তো? একবার চেক করে নাও। ঠিকঠাক আছে। আমরা যা প্রমাণ কালেক্ট করেছি
না, রতন সেনাল কোনো মতেই ছাড়া পাবে না। সময় মতো আদালতের বিচারপতি কক্ষে প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালো, তারপর পুনরায় বসে পড়ল। কেস নম্বর 411, রূপসা চক্রবর্তী বনাম রতন সেনালের শুনানি শুরু হলো। কথাটা শুনেই রূপা সাহিত্যের হাত চেপে ধরল। সাহিত্য রূপাকে ভরসা দিল। আদিত্য তার বিপরীত পক্ষের উকিল হয়ে দাঁড়ালো। আদিত্য বলতে শুরু করলো, মাননীয় ধর্মাবতার, এই রতন সেনাল আমার মক্কেল রূপসা চক্রবর্তীকে নিজের অফিস ঘরে ডেকে তার শ্লীলতার হানির চেষ্টা করেন। রূপসা চক্রবর্তী কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে চলে আসে। আমি মহামান্য আদালতের কাছে রতন সেনালের কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন করছি, যাতে আর কোনো ক্ষমতাশালী পুরুষ কোনো মেয়ের অসহায়ত্বের সুযোগ নেওয়ার আগে দুইবার ভাবে। বিপরীত পক্ষের উকিল উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড, অবজেকশন সাস্টেন্ড। আমার বিপরীত পক্ষের উকিল আমার মক্কেলকে ফাঁসাতে চাইছেন। ওনার মক্কেল রূপসা চক্রবর্তী পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় আমার মক্কেলকে নিজের নারীত্বের লোভ দেখায়, আর যখন আমার মক্কেল সেই পাদে পা না দিয়ে রূপসা চক্রবর্তীকে কলেজ থেকে রাস্টিকেট করার কথা বলেন, তখন উনি এই মিথ্যে কেসটি সাজান। আমি মহামান্য আদালতের কাছে এইটুকু অনুরোধ রাখবো যেন রূপসা চক্রবর্তী নারী বলে তার কথায় শিরোধার্য না করেন। নিজের নামে এমন কথা শুনে গা গিনগিন করে উঠল রূপার। আদিত্য ব্যঙ্গাত্মকভাবে হাসল রতন সেনালের দিকে তাকিয়ে। তারপর বিচারপতির উদ্দেশ্যে বলল, আমার মক্কেল যে কাউকে ফাঁসাননি তার সপক্ষে আমার প্রথম সাক্ষী ওই কলেজের প্রিন্সিপাল মিসেস লাবণী ফুরকায়স থেকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। মিসেস লাবণী ফুরকায়স্ত হাজির। লাবণী ম্যাডাম বেঞ্চ থেকে উঠে এসে কাঠগড়ায় দাঁড়ান। সমস্ত নিয়মকানুন শেষে আদিত্য ওনাকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি প্লিজ আদালতের কাছে রতন সেনালের চরিত্র নিয়ে কিছু বলেন। মিস্টার রতন সেনাল আমাদের কলেজের প্রায় 10 বছর ধরে আছেন। এতদিন কোনো কমপ্লেন বা খারাপ কিছু শুনিনি ওনার নামে, কিন্তু উনি অ্যারেস্ট হওয়ার পর আমি বেশ কয়েকজনের কমপ্লেন পাই। আমার কলেজের প্রাক্তন এবং প্রেজেন্টে ফিমেল স্টুডেন্টরা আমার কাছে কমপ্লেন করে যে তাদের সাথেও উনি জোর জবরদস্তি করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে কোনো স্টুডেন্ট কি আজ এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, গত 7 বছর আগে পাস আউট হয় স্টুডেন্ট কাকুলি এবং প্রেজেন্ট কয়েকজন স্টুডেন্ট এখানে উপস্থিত আছেন। আদিত্য বিচারপতির দিকে তাকালো। মাই লর্ড, আমি কাকুলি দেবী এবং বাকি স্টুডেন্টদের কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্যারান্টেড। দুজন বিবাহিত মহিলা সহ প্রায় 6 জন এসে দাঁড়ালো কাঠগড়ার সামনে। আদিত্য দাঁড়ালো উইটনেস বক্সের সামনে। আপনি মিসেস কাকুলি মাইতি, তাই তো? হ্যাঁ, আপনার সাথে কি হয়েছিল? কাকুলি রতনের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, রতন স্যারের বাড়িতে আমি পড়তে যেতাম। উনি তখন অবিবাহিত ছিলেন। ওনার বন্ধু মাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকতেন। উনি একদিন আমাকে একা পেয়ে উনি আমাকে রেপ করেন। কাকুলি আর বলার মতো অবস্থায় থাকলো না। আদিত্য একে একে সবার থেকে ভয়ান নিল। আপনি তো সবটাই শুনলেন মাই লর্ড, রতন সেনাল কীভাবে এনাদের উপর অত্যাচার করেছেন। এবার বাকিটা আপনার হাতে। বিপরীত পক্ষের উকিল এসে দাঁড়ালো। আমি ওনাদের কিছু প্রশ্ন করতে চাই, ইউর অনার। অনুমতি দেওয়া হলো। উকিল উইটনেস বক্সের সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস কাকুলি দেবী, 8 বছর আগের ঘটনা আপনি এতদিন কাউকে কিছু বলেননি কেন? নাকি আপনাদের ভাড়া করে আনা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য? একটা মেয়ে কখনো নিজের বদনাম করবে না। এতদিন সাহস কুলায়নি, কিন্তু আজ যখন রূপসা নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে, তখন আমরা চুপ থাকতে পারলাম না। না জানি আর কত মেয়ের সর্বনাশ করেছেন উনি। ওনার পাশে চাই হুজুর। যেতে পারেন আপনারা। সবাই নেমে গেলে বিপরীত পক্ষের উকিল জজের উদ্দেশ্য বলে, এনাদের সবাইকে সাজিয়ে এনেছেন উনি। কেউ এসে বলল তার সাথে আমার মক্কেল অন্যায় করেছে, আর সেটা মেনে নিতে হবে। এমনটা কি হয় মাই লর্ড? মুখের কথায় কিচ্ছু প্রমাণ হয় না। আদিত্য হাসল। হয়তো সে আগে থেকেই এটা আন্দাজ করতে পেরেছিল। ধর্মাবতার, এনাদের সাথে হওয়া অন্যায়ের কোনো প্রমাণ তো আমি দিতে পারবো না, কিন্তু একটা প্রমাণ আমার কাছে আছে। আদিত্য একটা ফ্যান ড্রাইভ বিচারকের কাছে পৌঁছে দিল। আমি কলেজের প্রিন্সিপাল লাবণী দেবীর পারমিশন নিয়ে রতন সেনালের রুমে একটা
মাইক্রো ক্যামেরা লাগিয়েছিলাম। ওনার বেল হওয়ার পরের সমস্ত ঘটনা এর মধ্যে রেকর্ড করা আছে। চমকে উঠল রতন সেনাল, সঙ্গে ওনার উকিলও খানিকটা ভয় পেয়ে গেল। পেন ড্রাইভটা চালানো হলো, প্রধান কয়েকটা রেকর্ডিং সবার উদ্দেশ্যে দেখানো হলো, যেখানে দেখা যাচ্ছে রতন সেনাল ফোনে কারোর সাথে কথা বলার সময় নিজের কুকীর্তির কথা নিজেই বলে চলেছেন। ইউর অনার, এবার আপনিই বিচার করুন যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আপনার আর কিছু বলার আছে মিস্টার ব্যানার্জি? বিপরীত পক্ষের উকিল মাথা নামিয়ে ফেলেন। না ধর্মাবতার। ভিডিওটা বন্ধ করা হলো। বিচারক নিজের খাতায় খসখস শব্দে কলম চালালেন, তারপর বললেন, সমস্ত তথ্য প্রমাণাদি খতিয়ে দেখে মহামান্য আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রফেসর রতন সেনাল অগণিত নারীর উপর শারীরিক নির্যাতন এবং স্বাধীনতার হানির চেষ্টা করেছেন। তাই রতন সেনালকে এই আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আদালত চত্বরের বাইরে মুখে কালি মেখে হাতে হাত করা পড়ে দাঁড়িয়ে আছে রতন সেনাল। কালিটা মাখিয়েছে রূপা। সি স্যার, শিক্ষককে আমরা পিতৃস্থানীয় মনে করি, আর আপনি? ছি। সারিকা রতন সেনালের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। একজন নারী আপনাকে সৃষ্টি করেছেন, আর একজন নারীর হাতেই আপনার ধ্বংস লেখা ছিল। নারীদের আপনি অবলা ভেবে অনেক অত্যাচার করেছেন, আজ সেই নারীরাই আপনার পতনের সূচনা করলো। যে নারী মা লক্ষ্মী হয়ে সংসার সামলায়, মা অন্নপূর্ণা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেই নারী প্রয়োজনে মা কালী হয়ে পৃথিবী উলট পালট করে দেয়। সেই নারী মা দুর্গা হয়ে আপনার মতো অসুরদের নিদান করে। এই পুরুষতান্ত্রিক সমাজে কালে কালে মা দুর্গা, মা কালীর আবির্ভাব হয়েছে। নারীকে তুচ্ছ ভাববেন না। পুলিশের লোক রতন সেনালকে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। রূপা সারিকাকে জড়িয়ে ধরে, তুই সেদিন ওনার রুমে মাইক্রো ক্যামেরা লাগানো আইডিয়াটা দিয়েছিলি বলেই আজ আমার মতো বাকি মেয়েরা সুবিচার পেল। ছোট পিসি, কিন্তু যারা আজও সুবিচারে আসে এদিক সেদিক ঘুরছে, তাদের সুবিচার কে দেবে ছোট পিসি? এই টাকার দুনিয়া আদিত্যদার মতো উকিল কি পাওয়া সম্ভব? এই কদিন ধরে আদালত তথ্য প্রমাণ জোগাড় করে সাহিত্যের বিয়ের সমস্ত কেনাকাটার সঙ্গে সারিকার টেইলার্সের জায়গাটার বিধপুজো সব মিলিয়ে মেয়েদের একদম সময় দিতে পারেনি আদিত্য। ওদের বাড়ির একদম সামনে একটা জায়গায় সারিকা টেইলার্সটা দেওয়া হবে, যে নিজের হাতে কাপড়ের ডিজাইন তুলবে, একদম নতুন থেকেই শুরু করবে সবটা। আদিত্য মেয়েদের সামনে একটা অ আ ক খ বই নিয়ে এসে বসেছে। এক একটা ছবি হাসি খুশিকে দেখাচ্ছে, আর ওরা খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ হাসি নিজের ফ্রকের কিছুটা অংশ তুলে পেটের উপর হাত বুলাতে বুলাতে বলে, বাবা খিদে। আদিত্য কাছুমাছু মুখ করে তাকালো হাসির দিকে। ওর মনে পড়ে গেল বিয়ের পরের দিনের কথা। হাতে থাকা হাতগুলিটার দিকে তাকালো ও। সারিকা বলল তো দুপুরের আগে চলে আসবো। ও তো জানি আজকে রুমা দিদি ছুটিতে আছে, তাহলে এখনো আসছে না কেন ও বাড়ি থেকে? সারিকাকে ফোন করে, কিন্তু সারিকা ফোন তোলে না। মিনিট 10 অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে আদিত্য মেয়েদের কাছে কার্টুন চালিয়ে রেখে রান্নাঘরে যায়। হাঁড়ি থেকে ভাত বার করে প্লেটে রাখে। তখন ওর মনে পড়ে সারিকা ভাত ভালো করে তৈরি করে মেয়েদের খাওয়ায়। অনেক ভাবনা চিন্তার পর আদিত্যর মাথায় একটা বুদ্ধি আসে। চট করে মিক্সার মেশিনটা বের করে তাতে প্লেটের ভাতগুলো দিয়ে দেয়। সুইচ দিতে ঘড় ঘড় শব্দে ভাতগুলো ফিসে যায়। বাড়ির কলিং বেলটা ভেজে ওঠে। আদিত্য ভাতগুলো মিক্সিতে রেখে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খুলতে সারিকার সাহিত্যকে দেখতে পায়। সারিকা আদিত্যকে ভালো করে পর্যবেক্ষণ করে। কি হয়েছে, এত ঘেমে গেছো কেন? প্রিন্সেসদের খিদে পেয়েছে, আমি খাওয়াতে পারি না ওদের। তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে ওদের খাইয়ে দাও। আমি ভাত ফিসে ফেলেছি। সারিকা ব্রু কুঁচকে তাকালো। ফিসে ফেলেছে মানে? এই সরো দেখি, কি অকাজ করে বসে আছো? সারিকা আদিত্যকে সরিয়ে ভিতরে ঢুকতে চোখ গেল রান্নাঘরে রাখা মিক্সার আর ইলেকট্রিক বোর্ডে আটকানো মিক্সারের তার দিকে। সারিকা করুণ চোখে তাকালো আদিত্যের দিকে। তুমি মিক্সারে ভাত ফিসেছ? পাশে থাকা সাহিত্য হো হো করে হেসে ওঠে। দাদাভাই, তুমি নাকি অহনাকে মানুষ করেছিস এইভাবে মিক্সারে ভাত পিষে? আচ্ছা, তখন মিক্সার ছিল? আমার ঠিক মনে পড়ছে না। ভাই, তুইও খোঁটা দিচ্ছিস? আর অহনা প্রথম থেকে গোটা খাবার খেত, অন্নপ্রাশনের পর থেকে। আদিত্য একটু ভয়কে গেল সাহিত্যের প্রশ্নে। কোনো উত্তর যখন ও দিতে পারল না, সারিকে বিষয়টা বুঝে কথা ঘোরালো।
তোমার এই প্রশ্ন উত্তরের পর্বটা পরে সারবে। সাহিত্য যাও, পোশাক পাল্টে আসো। আমি হাসি খুশিকে খাইয়ে সবার খাবার বাড়ছি। দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে সবার। সারিকা মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্যর বুকে মাথা রেখে বসে আছে সারিকা, আর আদিত্য বিছানার উঁচু অংশে ঠেল দিয়ে বসেছে। রূপার সব কেনাকাটা কমপ্লিট। হ্যাঁ, আজ সব কমপ্লিট করে এলাম। আর মাত্র 5 দিন বাকি আছে ওদের বিয়ের। তবে জানো, সাহিত্যের কিছু জিনিস কেনা এখনো বাকি রয়ে গেছে। তুমি লিস্ট করে দিও, আমি বিকেলে গিয়ে কিনে আনবো। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। আদিত্য শাড়িকে চুলে বিলি কেটে দিচ্ছে আর শাড়িকে চোখ বুঝে সেটা উপভোগ করছে। হঠাৎ ওর মনে একটা প্রশ্ন জাগ্রত হলো। আচ্ছা, যদি ইন্দ্রাণীর ফ্যামিলিকে তুমি ঠিকঠাক বুঝিয়েছ, ওনারা আবার বিয়ের দিন কোনো ঝামেলা করবে না তো? এই চিন্তাটা আমারও আছে। ইন্দ্রাণী মেয়েটা ভালো, কিন্তু বড্ড সেন্সিটিভও। ওকে ভালো করেই বুঝিয়েছি, তবে ও অনেক অপমানিত হয়েছে। সারিকা আদিত্যের বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। জানো, আমি আমার বিয়ের দিন ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে যা বুঝলাম, ও সাহিত্যকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন সংসারের স্বপ্ন। কিন্তু আমাদের কিছু করার নেই। কয়েকদিনের স্বপ্নের জন্য আমি 5 বছরের ভালোবাসাকে শেষ করে দিতে পারবো না। সবার আগে আমার ভাইয়ের ভালো থাকা, ওকে ভালো রাখতে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ গো, শুনলাম সাহিত্য আর রূপার ফ্লাইটের টিকিটও কনফার্ম হয়ে গেছে, তাও আবার বউভাতে 2 দিন পরই। সাহিত্য হাসূচক মাথা নাড়ল। ও আরও কটা দিন থাকতে চেয়েছিল, আমি বারণ করলাম। বলেছি আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর এখানে এসে যতদিন ইচ্ছা ততদিন থাকতে, অষ্টমঙ্গলা অবধি রাখতে পারতে। আদিত্য একবার বন্ধ দরজার দিকে তাকালো, তারপর পুনরায় শারিকের দিকে তাকালো। আমি চিনি সাহিত্যকে। ও ওখানে বেশি দিন থাকলেই নানান প্রশ্ন ওর মাথায় আসবে। এই যেমন, বর্দা বিয়েতে কীভাবে রাজি হলো, কীভাবে ওকে মেনে নিল, এইসব। আমি চাই না ও কোনোভাবে যেন আমি ওর নিজের দাদা নই। আমার খুব আফসোস হয় জানো তো, সেদিন যদি বিয়েতে রাজি হয়ে যেতাম, তাহলে আমি অনেক দিন আগেই আমার স্বর্গ এবং দেবতাকে পেয়ে যেতাম। তুমি যেমন ভালো দাদা, তেমন ভালো বন্ধু, স্বামী এবং বাবা। তুমি সত্যিই সবার থেকে আলাদা আদিত্য। আদিত্য ব্রু কুঁচকে তাকালো সারিকার দিকে, তারপর সারিকার নাকে টোকা মারল। কি ব্যাপার? মনে হচ্ছে সারিকা ম্যাডামই আদিত্য সরকারকে মন দিয়ে ফেলেছে। সারিকা লজ্জায় আদিত্যর বুকে মুখ গুজল এবং শক্ত করে আদিত্যর টি শার্টটা চেপে ধরল। তুমি ভালোবাসার মতোই একজন মানুষ। জীবনের বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে চাই। তথাস্তু, তোমার সব মনস্কামনা পূর্ণ করবে আদিত্য সরকার। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে আদিত্য। সারিকা আর হাসি খুশি এখনো ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 5টা বাজে। এত সকালে ওঠার অভ্যাস সারিকারও নেই। ও আগে 6টায় ঘুম থেকে উঠতো, এরপর সকালের খাবার বানাতো, মেয়েদের খাবার বানাতো, তারপর মেয়েদের ঘুম থেকে তুলে ওদের খাওয়াতো, তারপর আদিত্য আর সাহিত্যর সাথে নিজেও ব্রেকফাস্ট করে অফিস যেত। কিন্তু এখনও অত সকালে উঠেও না। 7:30টায় উঠে বাড়ির সব কাজ করে আদিত্য বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজার সিট কিনে খুলে তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সারিকা হঠাৎ পাশ ফিরতেই নিজের পাশের জায়গাটা শূন্য অনুভব করে। দিন 3 হচ্ছে আদিত্য সারিকার পাশেই ঘুমায়, তাই সারিকার হঠাৎ ঘুম ভেঙে যায় পাশে আদিত্যকে দেখতে না পেয়ে। ঘুম ঘুম চোখে উঠে বসে। আদিত্য, আদিত্য, আদিত্য কোথায় তুমি আদি? সারিকা আধবোঝা চোখে বিছানা থেকে নেমে অন্ধকারের মধ্যেই আদিত্যকে খুঁজতে থাকে। হঠাৎ একটা প্রশস্ত বুকের ধাক্কা খায় সারিকা। হাত দিয়ে মানুষটার মুখে হাত বুলাতেই বুঝতে পারে ওটা আদিত্য। জড়ানো কণ্ঠ বলে, কোথায় গিয়েছিলে? তোমার চুল ভেজা কেন? এইমাত্র স্নান করলাম তাই। রাত্রিবেলা কি করছো কেন? বলো না, চুল ভিজলো কি করে? 6:30টার ট্রেনে কলকাতা যেতে হবে, একটা কেসে শুনে নিয়ে আসে। সারিকার এবার ঘুমের ঘোর কাটলো। হাতড়ে হাতড়ে গিয়ে লাইটটা অন করলো। আগে বলনি কেন? তাহলে আমি আগে উঠে পড়তাম। তুমি আগে উঠে কি করবে? কাল রাত করে ঘুমিয়েছ, এখন উঠতে হবে না, ঘুমিয়ে পড়ো। বেশ বোঝো তুমি। রেডি হও, আমি তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিচ্ছি।
সারিকা রুম থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে আলোটা জ্বালে, কিন্তু সোফার দিকে তাকাতেই চমকে ওঠে সারিকা। সাহিত্যের শরীরের অর্ধেক অংশ সোফায় আর অর্ধেক অংশ মেঝেতে। সারিকা সোফার সামনে যায়। এই সাহিত্য, তুমি এখানে এভাবে ঘুমাচ্ছ কেন? সাহিত্য দৌড় ফরিয়ে উঠে বসে সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হাতের উল্টো ফিট দিয়ে চোখটা রগড়ে সারিকার দিকে তাকায় সাহিত্য। বৌদি, তুমি এত সকালে আমার ঘরে? সারিকা একবার চারদিকটা ভালো করে তাকালো, তারপর কোমরে দুহাত দিয়ে সাহিত্যের দিকে তাকালো। ঘর? তোমার ঘর? সাহিত্য, এটা তোমার ঘর? একবার চোখ বুলিয়ে দেখো তো। সাহিত্য ফিটফিট করে তাকালো চারদিকে। তার স্মৃতিচারণ করতেই মনে পড়লো কাল ওর ঘরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে ও এখানে বসে বসে রূপার সাথে কথা বলছিল, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ভেবেই বোকার মতো মাথা চুলকায়। আসলে হয়েছে কি বৌদি, কাল আমার ফোনে নেটওয়ার্ক। সারিকা হাত দেখিয়ে থামালো। বউ তো আর 7 দিন পর তোমার কাছেই চলে আসবে। প্রেমের চক্করে এভাবে রাতের ঘুম নষ্ট করো না। তুমি একজন ডাক্তার, মাথায় রেখো। সাহিত্য মাথা নিচু করে ফেলে। সাহিত্য এমন চুপসে যাওয়া মুখটা দেখে হেসে ফেলে সারিকা। যাও, ঘরে গিয়ে ঘুমাও। সারিকার কথা শুনে সাহিত্য ফোনটা রেখে সোজা নিজের রুমে যায়। সারিকা আদিত্যের জন্য রান্না করতে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সংশোধনাগারের প্রতি লক্ষায় বসে আছে আদিত্য। সৌগত রায় দ্বারা আদিত্যর কাছে খবর পৌঁছেছে আবির নাকি ওর সাথে দেখা করতে চায়। আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে ওকে। কিছুক্ষণের মধ্যে আবিরকে নিয়ে আসা হয়। আদিত্য উঠে গিয়ে ওর কাছে দাঁড়ায়। কি দরকার বলুন, কেন রেখেছেন আমাকে? আবির মলিনভাবে হাসল। তাহলে আমার বউকে বিয়ে করে কেমন লাগছে মিস্টার আদিত্য? নিশ্চয় কপালে মেয়ে জোটেনি, তাই একটা সেকেন্ড। আবিরের কথা শেষ হওয়ার আগে আদিত্য আবিরের জামার কলার ধরল। ডোন্ট কজ ইউর লিমিট আবির। আমার স্ত্রীর নামে আর একটাও বাজে কথা আমি শুনবো না। স্ত্রী? যে মেয়ে 6 বছর আমার সাথে একই বিছানায় রাত কাটিয়েছে, যে মেয়ের সাথে অগণিত বা শারীরিক সম্পর্ক হয়েছে আমার, সে আপনার স্ত্রী হয় কি করে? আপনার কাছে স্ত্রী মানে শুধুই একটা নারীর শরীর। আপনার কাছে বিয়ে মানে একটা নারীর শরীর কেনার অনুষ্ঠান। এজন্যই আপনি হিরে ছেড়ে কাছে ফাঁক কেটেছেন। সারিকার মতো একজন মানুষকে যে আপনি ধরে রাখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আর সেই ব্যর্থতা থেকেই আমাদের সুখী সংসার দেখে আপনার হিংসা হচ্ছে। আর আপনি যদি ভেবে থাকেন আপনার এই অযৌক্তিক কথাগুলো শোনা আমি সারিকাকে ভুল বুঝবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি ওর অতীত জেনেই ওকে বিয়ে করেছি, তাই ওকে ভুল বোঝার প্রশ্নই আসছে না। আবির অট্ট হাসিতে ফেটে পড়ে। কিন্তু মিস্টার আদিত্য, হাসি খুশি তো আপনার কেউ হয় না। ওদের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, ওদের জন্মদাতা আমি। আমার মেয়েদের উপর তো কোনো অধিকার আপনার নেই। আদিত্য হাসল, আবিরকে তাচ্ছিল্য করে। মিস্টার আবির, আপনি ভুল যাবেন না, আমি একজন আইনজীবী, তাই আইনটা আমি খুব ভালো করেই বুঝি। জন্ম না দিলেও আইনত ওরা আমার মেয়ে। দত্তক নিয়েছি আমি ওদের ওপর আমার অধিকার সব থেকে বেশি, কিন্তু আপনার কোনো অধিকার নেই ওদের ওপর। সেটা 2 বছর আগে আদালত রায় দিয়ে দিয়েছে। আর কিছু বলার আছে আপনার? আবির মাথা নিচু করলো। আমাকে হাসি খুশির সাথে একবার দেখা করাবেন? কখনোই না। আমি আমার মেয়েদের আপনার মতো খুনির সংস্পর্শে কোনো দিনও আসতে দেব না। দেখতে দেখতে সেই দিন আগত। আজ সাহিত্য সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে চক্রবর্তী বাড়ির 3য় প্রজন্মের বড় মেয়ে রূপসা চক্রবর্তী। ছোটখাটো সাজসজ্জার মধ্যে 2 বাড়ি সেজে উঠেছে বিবাহ উপলক্ষে। বাড়ির একমাত্র বউ এবং একমাত্র মহিলা সদস্য হওয়ায় সারিকাকে একার হাতে সব সামলাতে হচ্ছে। যদিও সঙ্গ দেওয়ার জন্য অহনা সকাল সকালই চলে এসেছে দাদার বাড়িতে। সর্দি ভাই 5 জন এও লাগবে তো গায়ে হলুদের জন্য, কিন্তু এখন এও বলতে তো আমরা 2 জন। তোমার ভাইয়ার 2 জন বিবাহিত বন্ধু আসবে তাদের বউ নিয়ে, আর পাড়ার বৌদিরা তো আসবে, চিন্তা করো না তুমি। আচ্ছা, দাদাভাই আর ভাইয়া কোথায়? দেখো গিয়ে, হয়তো ধুতে নিয়ে যুদ্ধ করছে 2 জনে। সারিকা গায়ে হলুদের সমস্ত জোগাড় করে নিজেদের রুমে আসে।
এসে অবাক হয়ে যায় নিজের মেয়েদের দেখে। ছোট্ট ছোট্ট দুটো শরীরকে যেন হলুদ ফরিয়ে জড়িয়ে রেখেছে। আদিত্য নিজে সাজিয়েছে হাসি আর খুশিকে। হলুদ শাড়ি, লাল ব্লাউজ, সাথে হলুদ ফুলের কিছু গয়না। শাড়িকে মুচকি এসে মেয়েদের সামনে হাঁটু মুড়ে বসলো। কোনটা হাসি আর কোনটা খুশি চেনাই তো যাচ্ছে না। আজ আদিত্য একটা মজার জিনিস করেছে। হাসির কানের পাশে থাকা লাল তিলটার মতো খুশির কানের পাশেও একটা লাল তিল এঁকে দিয়েছে। তাই শাড়িকে ঘাবড়ে গেছে কিছুটা। কিন্তু মা, তোদের দুজনের কানের পাশেই লাল তিল এলো কি করে? তোদের দুজনের মধ্যে খুশিকে? আদিত্য এসে মেয়েদেরকে নিজের কাছে টেনে নিল। এটা তোমার টাস্ক, খুঁজে বের করো তো কোনটা হাসি আর কোনটা খুশি। শাড়িকে উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ চোখে তাকালো মেয়েদের দিকে। তবে রে বাবা, মেয়েরা মিলে আমাকে জব্দ করছিস? দাঁড়া, আমিও দেখাচ্ছি মজা। শাড়িকে বিছানায় বসে নিজের মুখটা সাফা দিল 2 হাত দিয়ে। তারপর ফুফিয়ে ফুফিয়ে কান্নার শব্দ করতে থাকলো। হাতের ফাঁক দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল একজন এসে ওর পা দুটো জড়িয়ে ধরে ঠোঁট ফুলাচ্ছে। শাড়িকে যুদ্ধ জয়ের হাসি হাসলো। মুখ থেকে হাত সরিয়ে তাকে কুলে তুলে নিয়ে, এই যে এটা হলো আমার খুশি। আর হাসি তার বাবার কাছে। আদিত্য খুশির কাণ্ড দেখে কপাল চাপড়ালো। তার ছোট মেয়ে যে মা অন্তপ্রাণ সেটা হয়তো ভুলে বসেছিল ও। মায়ের কান্না খুশি সহ্য করতে পারে না, আর এই সুযোগটাই কাজে লাগালো শাড়িকে। খুশিকে কুলে নিয়ে এসে দাঁড়ালো আদিত্যর সামনে। পরীক্ষায় পাশ করেছি, দেখে করে গেছি, এবার আমার গিফটটা আমাকে দাও। আদিত্য শারিকার কোল থেকে খুশিকে নামালো। তারপর 2 মেয়ের উদ্দেশ্য বলল, যাও তো দেখে আসো কাকাই কি করছে। আদিত্যর কথা শুনে টলমল পায়ে বেরিয়ে গেল হাসি খুশি দুজনেই। ওরা চলে যেতে আদিত্য শারিকার সামনে দাঁড়ালো। কি চাই? শারিকা গুটি গুটি পায়ে এগিয়ে আদিত্যর পায়ের উপর পা দিয়ে আদিত্যর গলাটা জড়িয়ে ধরল 2 হাত দিয়ে। তোমাকে। আদিত্য শারিকার কোমর জড়িয়ে ধরল যাতে শারিকা পড়ে না যায়। তারপর বিস্মিত চোখে তাকালো। আমাকে? আমি তো তোমারই, এতে ছাওয়ার কি আছে? তোমাকে পুরোপুরিভাবে আমার করে চাই আমি। তোমার রন্ধে রন্ধে মিশে যেতে চাই আমি। তোমাকে একান্ত আপন করে চাই আমি। শারিকার এমন আবেগ মাখানো কণ্ঠ শুনে গলা শুকিয়ে যায় আদিত্য। একটা স্বপ্ন ডুব গিলে বলে, তুমি সত্যি এটা চাও? শারিকা কিছু বলে না, নির্লজ্জর মতো কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে মুখ লুকে আদিত্যের প্রশস্ত বুকে। বৌদি, ও বৌদি। দরজার বাইরে সাহিত্যের গলা শুনে খেয়াল হয় শারিকার যে দরজা খোলা আছে। তৎক্ষণাৎ আদিত্য থেকে দূরত্বে সরে আসেও। শাড়িটা ভালো করে ঠিকঠাক করে নিয়ে রুম থেকে বেরোয়ও। হ্যাঁ ভাই, বলো, কি ডাকছিলে? সবাই তাড়া দিচ্ছে গায়ে হলুদের জন্য। কী সব শুভ লক্ষণ আছে, না হলে সেটা পেরিয়ে যাবে। হাসি খুশি কোথায় সাহিত্য? অহনার কাছে আছে ওরা। আচ্ছা চলো। দাদাভাই কোথায়? তুমি চলো, ওর সময়ে চলে আসবে। সাহিত্যের সঙ্গে শারিকা গায়ে হলুদের জায়গায় যায়। যাওয়ার আগে শুধু শারিকা আদিত্যকে চেঁচিয়ে বলে, কই গো, আমরা গেলাম, তুমি চলে এসো। গায়ে হলুদের পর্ব শেষে সেই মহেন্দ্রক্ষণ আগত। সাহিত্য বিয়ে করতে যাওয়ার জন্য ভরবেশে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো শারিকা রেডি হতে পারেনি। মেয়েদের সাজাতে সাজাতে নিজের কথাই মনে ছিল না ওর। কোনো রকমে একটা বেনারসি গায়ে জড়িয়ে বসার ঘরে এসে দাঁড়িয়েছে আদিত্যর পিসি। সাহিত্যের উদ্দেশ্য বলে, সাহিত্য, তোদের মা তো নেই, কিন্তু নিয়ম তো পালন করতেই হবে। তোর বৌদিই এখন বাড়ির গৃহিণী। বৌদিকে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। বাদ সাধলো শারিকা। এটা কেমন কথা পিসিমা? ও এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছে, সে খামোকা দাসী হতে যাবে কেন? এটা তো তার নিজেরই বাড়ি। তোমরা সব এই যুগের মাইয়া, এইসব নিয়মের ধারণা যদিও আদিও এই কথাটা বলেনি বিয়ে করতে যাওয়ার সময়। দেখো, যা ভালো বোঝো করো। শারিকে মৃদু হাসলো। সাহিত্যের সামনে গিয়ে দাঁড়ালো। বলো, এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছ? বৌদি, তোমার সংসার পূর্ণ করার জন্য তোমার বাড়ির ছোট বৌমাকে আমি আনতে যাচ্ছি। আশীর্বাদ করো, সব বাধা পেরিয়ে আমি যেন তার আলতা পায়ের ছাপিয়ে বাড়ির মেঝেতে ফেলতে পারি। সাহিত্য প্রণাম করলো শারিকাকে। শারিকা সাহিত্যের মাথায় হাত রাখলো। এবার চলো। শারিকা আর আদিত্য 2 মেয়েকে নিয়ে চক্রবর্তী বাড়িতে প্রবেশ করলো। আজ তারা বাড়ির মেয়ে জামাই হিসেবে নয়, বরং ওই বাড়ির নতুন জামাইয়ের দাদা বৌদি হিসেবে এসেছে।
ওরা ঢুকতে পদ্ম আর বাড়ির বাকি ছোট সদস্যরা হাসি আর খুশিকে নিয়ে চলে গেল। চলো ভিতরে চলো। আদিত্যর শারিকার গা ঘেঁষে দাঁড়ালো। সম্পর্কগুলো কেমন পাল্টে যাবে, তাই না? আচ্ছা শারিকা, তুমি আমার এই সিদ্ধান্তকে সমর্থ করো তো? মনে কোনো দ্বিধা নেই তো তোমার? শারিকা হাসলো। জানো আদিত্য, আমি খুব সোজাসাপটা একজন মানুষ। যেই জিনিস আমার পছন্দ তবে সেটা আমি সরাসরিই বলি। যদি আমার এই বিয়েতে অমতি থাকতো তাহলে আমি এই বিয়ের কোনো কাজই করতাম না, এমনকি এই বিয়েতে উপস্থিত থাকতাম না। তুমি যেমন তোমার ভাইয়ের কথা ভেবেছ, আমি তেমন আমার বাইজির কথা ভেবেছি আগে। আদিত্যের বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। কদিন ধরে এটা নিয়ে ওর মন খচখচ করছিল। এখন যেন একটু শান্তি পেল। নিজের হাতটা বাড়িয়ে দিল শারিকার দিকে। চলো গিন্নি। শারিকার মুখে সওয়া হাসি খেলে গেল। আদিত্যর বাহুটা নিজের দুই হাতে দিয়ে আগলে ধরলো। তারপর দুজন এগিয়ে গেল বিবাহ আসরের দিকে। সিঁথিতে এক মাথা সিঁদুর আর লাল বেনারসিতে সেজে বাসর ঘরে বসে আছে নতুন বিবাহিত বউ রূপসা চক্রবর্তী। রূপসা সরকার। পাশেই বসে আছে আদিত্য সরকার। নবদম্পতিকে ঘিরে রয়েছে বরপক্ষ আর কনেপক্ষ। আদিত্যর ইচ্ছা না থাকলে ওকে জোর করে বসিয়ে রেখেছে শারিকা। যতই হোক ভাইয়ের বাসর, তার উপর বয়সটাও কম হয়নি ওর। ভীষণ লজ্জা লাগছে তাই ও শারিকার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তোমার সব কথা মানলো, এই কথাটা আমি মানতে পারলাম না শারিকা। আমি থাকবো না এখানে, আমি যাচ্ছি, তোমার থাকার হলে থাকো। আদিত্য সবার মাঝখান থেকে উঠে ওই ঘর থেকে বেরিয়ে যায়। শারিকার খুব খারাপ লাগে, তাই ও নিজেও আদিত্যর পিছন পিছন চলে যায়। তুমি রাগ করলে আমার উপর? আদিত্য রাগী দৃষ্টিতে তাকায় শারিকার দিকে। আমার অস্বস্তিটা তুমি কবে বুঝবে শারিকা? জোর করে ওখানে নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল? শারিকা নিজের ভুল বুঝতে পেরে দুহাত দিয়ে কান দুটো ধরে ওর সরি বলতে হবে না, শুধু পরবর্তীতে আমার সুবিধা অসুবিধা, স্বস্তি অস্বস্তিটা একটু বোঝার চেষ্টা করো। ছাদে যাবে? আদিত্য ব্রু কুঁচকে তাকায়। ছাদে? এখন? প্রিন্সেসরা একা আছে? বড় বৌদি আছে ওদের কাছে, তুমি চলো তো আমার সঙ্গে। শারিকা এক প্রকার টেনে আদিত্যকে ছাদে নিয়ে গেল। ছাদটা পুরো ফাঁকা। ওপর থেকে নিচের দিকে তাকালে শুধু জিকিমিকি আলোই চোখে পড়বে। ঘড়ির কাঁটা দুটো পার হয়ে যাওয়ায় চক্রবর্তী পাড়ায় এখন নিস্তব্ধ। শারিকা আদিত্যকে নিয়ে একটা রিলিং ধরে দাঁড়ালো। এখানে নিশ্চয়ই তোমার অস্বস্তি হচ্ছে না? বউয়ের কাছে থাকলে কোনো পুরুষ মানুষের কি অস্বস্তি হয়? শারিকা মুচকে হাসলো, কিন্তু কিছু বলল না। নিঃশব্দ উপভোগ করতে থাকলো পূর্ণিমা রাতের জ্যোৎস্না মাখা পরিবেশ। কয়েকটা মিনিট কাটলো নিঃশব্দে। এই নিস্তব্ধতা ভাঙল আদিত্য। মনে আছে মাসখানেক আগে আমাদের বিয়ের রাতের কথা? এরকম পূর্ণিমার রাত ছিল সেটা। মনে আছে। জীবনে হুট করেই তুমি চলে এলে আর আমার আধারে ডাকা ভবিষ্যৎটা আলোয় ভরে গেল। আদিত্য শারিকার একটা হাত নিজের মুঠোয় ধরে মধ্যে নিল। আর আমার কথা ভাবো, এভাবে যে আমার সব অপেক্ষাদের অবসান ঘটবে সেটা আমি কল্পনাই করিনি। কোনো রকম পাওয়ার আশা না নিয়েই একতরফাভাবে ভালোবেসে গেছি শুধু। আর দেখো ভগবান তোমাকে কেমন করে আমার করে দিলেন। শারিকা নিজের অন্য হাতটা আদিত্যের হাতের উপর রাখলো। আজ আমার স্বীকার করতে কোনো বাধা নেই যে তুমি আমার জীবনের খাঁটি এবং শেষ ভালোবাসা। তুমি অন্যরকম, তোমার তুলনা কারোর সাথে হয় না। আমি আমার মেয়েদের বাবাকে ভীষণ রকম ভালোভাবে ভালোবেসে ফেলেছি মিস্টার সরকার। আমি তো সেই কবে থেকেই। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু তোমার মন খারাপ করতে আমি চাই না। কি কথা বলো না? তোমার বোন অদিতির নামটাই শুধু শুনেছি সেদিন, কিন্তু বাড়িতে কোথাও তো অদিতির কোনো ছবি দেখিনি এই কদিনই। ওর সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলতে শুরু করলো। আমার যখন 6 বছর বয়স তখন দিদির জন্ম হয়। আমাকে খুব ভালোবাসত ও। দাদা প্রাণ ছিল ওর। যখন দার্জিলিং ঘুরতে যাই তখন ও ক্লাস 9-এ পড়তো। সদ্য যৌবনে ফা দেওয়া অদিতি প্রথম প্রেমে পড়েছিল ওর। সেই প্রথম অনুভূতির কথাও একমাত্র আমাকেই জানিয়েছিল। অহর্নিশ ওর সঙ্গে একই ক্লাসে পড়তো। অহর্নিশের প্রেমে পড়েছিল ও। অহর্নিশ মানে অহনার দাদা? হ্যাঁ, ওর বন্ধু দাদা, সব আমিই ছিলাম। তাই ওর সমস্ত গোপন কথা আগে আমাকে জানাতো, কিন্তু সেবারে ওকে খুব বকেছিলাম আমি। সেজন্য আমার সাথে প্রায় 1 মাস কথা বলেনি।
তারপর ওকে আমি বুঝিয়ে বলি যে এই সময়টা পড়াশোনারও বুঝে, অহর্নিশের সঙ্গে যোগাযোগ কম করে, আর তারপর ঘুরতে গিয়েই চিরতরে হারিয়ে যায় ও আমার থেকে। আদিত্য চোখে যে বিন্দু বিন্দু জলের সঞ্চার হয়েছে সেটা শারিকা বুঝতে পারে। আদিত্যের হাতগুলো দূরে ওকে ভরসা যোগায়। আদিত্য হাসি মুখে নিজের চোখের জলটা মুছে নেয়। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কান্না পেত সবসময়, কিন্তু এখন পাগলিটার কথা মনে পড়লেই মুখের কোনো হাসি ফুটে ওঠে। কতই না পাগলি ছিল মেয়েটা। ওর ছবিটা আজও আমার লকারে লুকানো আছে, আর ওর বাকি সব স্মৃতি পরে সিলিকোঠার ঘরে বাক্সবন্দি। মাঝে মধ্যে মনে হয় বোনটাকেই আমি বাক্সবন্দি করে রেখেছি। সাহিত্য আর রূপাকে ফ্লাইটে তুলে দিয়ে একটু আগেই বাইরে ফিরেছে আদিত্য আর শারিকা। সাহিত্যের অভ্যাস থাকলেও রূপা এই প্রথম নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে এত দূর গেল। ওর বারাকান্ত হৃদয় বারবার ফিসুটানে আটকে পড়ছিল, কিন্তু এই সময়টা ফিসুটানের নয়। তাই সবাইকে বিদায় জানিয়ে ওকে যেতে হয়েছে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে সম্পূর্ণ অজানা অচেনা একটা দেশে। শারিকা টেলার্সটা প্রায় হয়েই এসেছে। দুদিন পর সাত ডেলায়, তারপর আরও 1 সপ্তাহ লাগবে দোকানটা গুছাতে। আদিত্য ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতে ঘুমিয়ে পড়ে। এসে হাসি খুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল শারিকা। তারপর নিজেরাও খেয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নেই, কিন্তু আদিত্য ঘুমিয়ে পড়লেও শারিকার চোখে ঘুম নেই। কদিন ধরে এর ইচ্ছে জেগেছে চিলেকোঠার ঘরে যাওয়ার, তাই কেমন ভাবনা তেমন কাজ, এর থেকে ভালো সুযোগ আর পাবেন। আদিত্যকে অগরু ঘুমোতে দেখে মেয়েদেরকে বালিশ গিয়ে রুম থেকে বেরিয়ে শিয়ে দিয়ে সোজা চিলেকোঠার ঘরে চলে যায়। ঘরে ঢুকতে প্রথমে ও চোখ যায় একটা মাদুরি বিছানার ছোট্ট ভিড়ের দিকে। আরও ভিতরে ঢুকে এদিক ওদিক চোখ বুলাতে ও পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত জিনিসটির খোঁজ। ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে সেই বাক্সটার সামনে বসে। কি করছো এখানে? হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে বুঝতে পারে শারিকা যে কে এসেছে। একটা শোক মিলে ধীরে ধীরে আদিত্যর দিকে তাকালো। তো তুমি? আদিত্য ভিতরে ঢুকে শারিকার সামনে নিজের বুকে দুটো হাত গুঁজে হাত বাজ করে দাঁড়ায়। কেন এসেছো এখানে? শারিকা সামান্য তোতলে উত্তর দিল, ঘুম আসছিল না, তাই ভাবলাম এখানে আসি। এই ঘরে তো কোনোদিন আসা হয় না, তাই। আদিত্য নির্লিপ্তভাবে শারিকার উদ্দেশ্য বলল, নিচে চলো, কথা আছে। আদিত্য আর কিছু বলল না, টফাটপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। শারিকা অনিচ্ছা সত্ত্বেও আদিত্যের পিছন পিছন গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে নিচে নামলো। শারিকা রুমে ঢুকে দেখলো হাসি খুশি এখনো অগুরু ঘুমাচ্ছে। আদিত্য আলমারি খুলে কিছু একটা করছে। শারিকা গুটি গুটি পায়ে আদিত্যর কাছে গেল। তুমি রাগ করলে? আদিত্য কোনো প্রত্যুত্তর করলো না। আলমারির একটা গোপন ড্রয়ার থেকে একটা ফটো ফ্রেম বার করে শারিকার হাতে দিল। তুমি যেটা খুঁজতেছিলে, কোথায় গিয়েছিলে? এটা সেটাই। শারিকা ফটো ফ্রেমটা দেখলো। ছবিতে মোট 8 জন আছে ছবিটাতে। 2 দম্পতি, একটা যুবক, 2 অল্প বয়সী ছেলে মেয়ে এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ে। যুবকটিকে দেখে শারিকার আর চিনতে বাকি রইল না যে এটা আদিত্যর ছোটবেলার ছবি। নির্দিষ্ট ছবিতে আঙ্গুল দিয়ে আদিত্যকে জিজ্ঞেস করলো, এটা তুমি? আদিত্য ঘাড় নাড়ল। তারপর ছবিটার উপর নিজের হাত রাখলো। এটা মা, এটা বাবা, এটা অহনার মা আর বাবা। আর এই যে দেখছো, এই ছেলেটা হলো অহর্নিশ, আর ওর কোলে ছোট্ট অহনা। এক এক করে প্রায় সবার ছবি দেখলো আদিত্য, শারিকাকে শুধু একজন বাদে। শারিকার সাদা জামা পরা ওই তরুণীর মুখে আঙ্গুল রাখলো। আর এটাই তোমার বোন অদিতি? আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এই সেই হতভাগী। ওর 15 বছরের জন্মদিনের ছবি এটা। সেদিন দুমদাম করে ফাটিয়ে 16 বছরের জন্মদিনের আগে যার জীবনের প্রদীপ নিভে গেছে, আমার দ্বিতীয়। শারিকা ছবিটার দিকে ভালো করে দেখলো। অনেকটা মিল পেল ও আদিত্যের সাথে। অদিতি দিদি, তোমার মুখের আদিলে ফিরেছে, তাই না? সাহিত্য শব্দ করে হাসল। হ্যাঁ, ও আমার মতোই হয়েছিল। কেউ কেউ দেখলে তো আমাদের যমজই ভাবত। বোনটা আমার এভাবে আমাকে একা করে চলে যাবে ভাবতে পারিনি। তবে ঠিক একা নয়, ও নিজের বদলে আমাকে দিয়ে গেছে সাহিত্য আর অহনাকে। তাই আমি অহনার মাঝেই আমার দিতির প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওই আমার দিতি। আদিত্যর করুণ মুখ দেখে শারিকের খুব খারাপ লাগলো, কিন্তু হঠাৎ শারিকের চোখ গেল ফটোর একদম নিচে লেখা তারিখটার দিকে। 21 ফেব্রুয়ারি, মানে তো কদিন আগে। এই কদিনে কি অদিতি দিদির জন্মদিন? হঠাৎ
ফেব্রুয়ারি এবং বাংলার পয়লা ফাল্গুনে জন্মদিন ছিল, আর আগামীকালই এবং বাবা মার 20তম মৃত্যুবার্ষিকী। বিস্মিত নয়নে সারিকা আদিত্যর দিকে তাকায়। কি? হ্যাঁ, প্রতি বছর গঙ্গার ঘাটে গিয়ে দিনটা পালন করি, কিন্তু ভাবছি কাল বাড়িতেই ছোট করে একটা পুজো করব, কাউকে না জানি। আগে বলনি কেন? চিন্তা করো না, আমি সব জোগাড় করে ফেলেছি। ছবিগুলো আজই বের করতাম, তোমাকে দেখাতাম, কিন্তু তোমার তো কৌতূহলটা বরাবরই বেশি। আমাকে বললে কি আমি দেখাতাম না? কিন্তু না, তুমি তো আমাকে বলবে না। সব কাজ নিজে করতে তোমার ভালো লাগে। এই প্রথম আদিত্য সারিকার ওপর উঁচু গলায় কথা বলল। সারিকা ছলছল নয়নে তাকালো আদিত্যর দিকে। আদিত্য মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে গেল। সারিকা আদিত্যর সামনে গিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে, কোনোদিনও আর এরকম ভুল হবে না, প্লিজ ক্ষমা করে দাও। আদিত্য সারিকাকে ধরল না, অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কোনো প্রত্যুত্তর না পেয়ে সারিকা মাথা উঁচু করে আদিত্যের দিকে তাকালো। কি কথা বলবে না আমার সাথে? ওই শোনো না, কথা বলো না আমার সাথে। বলছি তো, আর কোনোদিন এরকম করবো না। এই আদি। এত মিষ্টি মিষ্টি কথা শুনে আদিত্যর মন ভরলেও মুখে প্রকাশ করলো না সেটা। শুধু আর চোখে দেখে নিল সারিকার ভেজা চোখ আর অনুতপ্ত মুখটায়। কিন্তু আদিত্যর থেকে কোনো রকম উত্তর না পেয়ে সারিকা আদিত্যর ফিট একটা সিমটি কাটলো। আদিত্য সারিকার দিকে তাকাতে সারিকা ওর দু হাতে দিয়ে আদিত্যর মুখটা চেপে ধরল। আমার দিকে তাকিয়ে থাকো। আদিত্য ছদ্মরাগ নিয়ে তাকালো সারিকার দিকে। সারিকা বলল, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি রাগ করে থাকলে আমার কষ্ট হয়। আদিত্য, আমার উপর রাগ করে থেকো না। আদিত্য সারিকাকে নিজের দুহাতের বন্ধনীতে আবদ্ধ করলো। আর তুমি বোঝো না, মানুষ তার উপরেই রাগ করে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। সারিকার মুখে এক সিলতে হাসি ফুটে উঠল। তার মানে তুমি আর রাগ করে নি আমার উপর? না, আমি এখন আর রাগ করে আছি, তবে একটা জিনিস পেলেই আর রাগ কমবে। আমার রাগ কমবে? কি জিনিস? আদিত্য সারিকার কানের কাছে মুখ নিয়ে গেল। আমার বউকে আজ রাত্রিবেলাটা শুধু তোমার নামেই লিখতে চাই আমি। সারিকা লজ্জা পেল। বয়সটা বেশি হলেও ঠিক কষ্টাদোষী রমণীর ন্যায় লজ্জা পেল ও। আদিত্য ওর কাছে স্বপ্নের পুরুষ, যে পুরুষকে পাওয়ার জন্য সব নারীরই আকাঙ্ক্ষা থাকে। জীবনের প্রথম ভালোবাসাটা ব্যর্থ হলেও শেষ ভালোবাসাটা ওকে নবজন্ম দিয়েছে। তাই জন্য ও আবিরের কাছে কৃতজ্ঞ। ও যদি ছেড়ে না যেত, আদিত্য ওর আছে অদরাই থেকে যেত। খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল সারিকার। চোখ মুছে নিজের ডান দিকে তাকাতে আদিত্যের ঘুমন্ত মুখটা দেখতে পেল। ওর মুখের বিভিন্ন জায়গায় সিঁদুরের দাগ স্পষ্ট। সারিকা মৃদু হেসে আদিত্যের চুলগুলো ঘেঁটে দিল। কাল রাতের কথা মনে পড়তে লজ্জা পেল ও। বিছানা থেকে ধীর পায়ে নিচে নামলো। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করলো। থ্যাংক ইউ আবির এবং দেবযানী, তোদের জন্যই আজ আমি এত সুখের মুখ দেখতে পেরেছি। তোরা বেইমানি করলি বলেই তো আমি আমার জীবনের সঠিক মানুষটাকে বেছে নিতে পারলাম। আজ নিজের কাছেই প্রতিজ্ঞা করছি, আদিত্যকে আমি ভালোবাসায় ভরিয়ে রাখবো, কোনো দিনও কষ্ট পেতে দেব না। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে আমি সারা জীবন আমার ভালোবাসার বান্ধনীতে আগলে রাখবো। হঠাৎই আয়নার মাধ্যমে নিজের পিছনে এক পুরুষ নজরে এলো তার। ফোলা ফোলা চোখে সে ওর দিকেই তাকিয়েছে। সারিকা পিছনে ঘুরল। কখন উঠলে? আদিত্য নিজের বুক দুহাত বাজ করে দাঁড়ালো। যখন নিজের বুক থেকে কিছু একটা ফাঁকা হয়ে গেল তখন উঠে দেখি বউ আমার বুকে নেই, শুধু অসভ্য অসভ্য কথা। আদিত্য মুচকি আসলো। এত ভোরে উঠেছ কেন? বাড়িটা একটু পরিষ্কার করতে হবে আর হাসি খুশিরও খাবার বানাতে হবে। আদিত্য সারিকার দু হাত ধরে এনে বিছানায় বসায়। তুমি বিশ্রাম করো, আমি সব কাজ করে ফেলছি। এই যে মিস্টার সরকার, আপনি কি পাগল হয়েছেন? এগুলো মেয়েদের কাজ, সরো তো। সারিকা উঠতে গেলে আদিত্য চেপে বসিয়ে রাখে ওকে। সংসারটা দুজনের হলে বাড়ির কাজে ছেলে মেয়েদের মধ্যে বিভাজন থাকবে কেন? আর তুমি ভুলে যেও না মিসেস সরকার, তুমি আসার আগে এই বাড়ির কাজগুলো আমিই করতাম। তাই তুমি এখন একটু ঘুমাবে। কিন্তু কোনো কিন্তু নেই, আমি জানি তুমি এখন ক্লান্ত, একটু ঘুমিয়ে নাও, তারপর না হয় আমার হাতে হাতে কাজ করে দেবে।
লন্ডনগামী একটা ফ্লাইটের সিটে বসে আছে সাহিত্য আর রূপা। ফ্লাইট উঠছে দূর আকাশে। রূপার মনটা খারাপ বাড়ির সবাইকে ছেড়ে আসার জন্য। সাহিত্য রূপার হাত দুটো নিজের মুষ্টিবদ্ধ করলো। মন খারাপ? রূপা হাসূচক মাথা নাড়ালো। সাহিত্য বলল, কিন্তু তুমি তো জানতে আমাকে বিয়ে করলে তোমায় সবাইকে ছেড়ে আসতে হবে একদিন না একদিন। জানতাম, তবুও আমার নিজেকে অপরাধী লাগছিল। আমার মনে হচ্ছে আমি তোমার পরিবার থেকে আলাদা করে দিচ্ছি। তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? রূপা করুণ চোখে তাকালো সাহিত্যের দিকে। যেদিন থেকে তোমার নামের সিঁদুর আমার সিঁথিতে ঠেকিয়েছি, সেদিন থেকেই আমরা একে অপরের জন্য হয়ে গেছি। আমার স্বামী আমার সাথে থাকলে সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা আমি তাড়াতাড়িই ভুলে যাব। তবে কি জানো তো, হাসি খুশির জন্য মনটা বেশি খারাপ হচ্ছে। সে তো আমারও হচ্ছে। ওদের দুজনকে ছেড়ে আসার সময় ওরা দুজন করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার কাকাই কাকাই বলে ডাকছিল, কিন্তু ওদের ডাক উপেক্ষা করে আসতে মন না চাইলেও আসতে হয়েছে আমাকে। আবার কবে দেশে ফিরব? দাদাভাই বললে লন্ডনের পাট চুকিয়ে একেবারে ফিরে যাব। হঠাৎ রূপার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই শোনো না, ছোট ফিসি আর আদিদা তো বিয়ের পর কোথাও ঘুরতে যায়নি। ওদের একটা হানিমুনের অ্যারেঞ্জ করতে পারি না আমরা? করতে তো পারি, কিন্তু ওরা কি যাবে? যাবে মানে অবশ্যই যাবে। তুমি চট করে মানালির ফ্লাইটের 4টে টিকিট কেটে ফেলো তো, আর একটা হোটেল রুমও ভাড়া করে ফেলো। সাহিত্য অবাক চোখে প্রশ্ন করলাম, মানালি? হ্যাঁ, ছোট থেকে মানালি যাওয়ার স্বপ্ন দেখে ছোট ফিসি। ওদের বিয়ের সময় তো আমরা কিছুই দিইনি। এটা না হয় আমাদের তরফ থেকেই থাকুক ওদের জন্য ছোট্ট একটা উপহার। তুমি বৌদিকে খুব ভালোবাসো, তাই না? ছোট কাকাই আর ছোট ফিসি ছিল আমার ছোট্টবেলার বন্ধু, আর ঘরের বন্ধুদের কে না ভালোবাসে বলো? চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক এবং গল্পটাকে শেয়ার করবেন। গল্পটার আর এক পর্বই বাকি আছে, সেটা আগামীকালকে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।